আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপির দেশ পরিচালনা নীতি হবে ঐক্যমত্য, জানালেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে সচিবালয়ে 6 উপদেষ্টার সঙ্গে বৈঠক। আজীবন ফ্রি চিকিৎসার ঘোষণা, আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ স্বল্প হওয়া উচিত, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কার শেষেই দেশে নির্বাচন। ভারতে বসে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি পছন্দ নয় অন্তর্বর্তী সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, অসন্তোষের কথা জানানো হয়েছে দিল্লিকে। কুইক রেন্টালের 2টি ধারা বাতিল করল হাইকোর্ট। সীমাহীন দুর্নীতি ও পছন্দের গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই করা হয়েছিল দায়মুক্তি আইন, আইনজীবীদের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক নয়, গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হবে বলে জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেখানে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় সংস্কারের বিষয়ে বিএনপি ঘোষিত 31 দফার সাথে ঐক্যমত ছিল সবার বক্তব্যেই। এবারকার গণঅভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে। 31 দফায় সবগুলো কিন্তু এখনো নাই। নতুনভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে, বিএনপি যোগ্যপথে শরিক দেখে নতুন সংস্কারগুলোর ব্যাপারেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার। তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি 31 দফাটাতেই জানি না থেকে যায়, সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীতে আরো সুসংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি ক্লজ আমরা যাতে সন্নিবেশিত করতে পারি। বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নাই। আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা সহ আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক,
সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডি থাকবে। আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বিকেল 4:30টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশিরভাগ আহত ব্যক্তি সভা বয়কট করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন সেই তালিকা করার পরামর্শ দেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের মধ্যে যাদের বিদেশে পাঠানো দরকার, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী দল আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেয়া হবে না। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা দেন বিএনপির এই নেতা। নির্বিচারে গুলি চালিয়ে এত মানুষ আহত করে আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতি করতে চায়, এমন প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। এদিকে রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, নিষ্ঠুর স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তারপরেও শেখ হাসিনা তিনি আবার আসতে চান। তিনি তার নেতা কর্মীদেরকে বার্তা দেন, যেভাবেই হোক তোমরা রাস্তায় নামো, যেভাবেই হোক তোমরা প্রতিরোধ করে। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোনো রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এটাই শেখ হাসিনার হচ্ছে মূল উদ্দেশ্য। যদি প্রকৃত গণতান্ত্রিক নেতা হতেন শেখ হাসিনা, যদি সত্যিকার অর্থে মানবতাবোধ থাকতো, তাহলে নিজ দেশের মানুষকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে ভারতে আশ্রয় নিতেন না। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারীদেরও প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।
এবং আমাদের মূল টার্গেট কোনোভাবে আর কোনোদিনও বাংলাদেশে এই আওয়ামী খুরি স্বৈরাচারী হাসিনা এবং তার ফ্যাসিস্ট দোসররা যাতে পুনর্বাসিত না হতে পারে এবং কোনোভাবেই যাতে বাংলাদেশের তারা রাষ্ট্র ক্ষমতায় আসার দুশ্চিন্তাও না করতে পারে এবং তাদের প্রত্যেকের যাতে উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হয়। এই ধরনের গণহত্যা তারা চালিয়েছেন। তারা ৩৬ দিনে ২,৫০০ মানুষ ছাত্র জনতাকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করার আদেশ দিয়েছেন। এই গণহত্যার জন্য যাতে তাদের কঠোর বিচার এবং শাস্তি হয়। ৩৬ দিনের জুলাই আন্দোলনে নানাভাবে চোখের ক্ষতি হওয়া ব্যক্তিদের চিকিৎসায় স্থাপিত মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন বিএনপি নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29-এর সাইড লাইনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুত নির্বাচন দিবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভেতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেওয়ার আশাবাদও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. It's not a question of haggling, it's not a question of negotiating, it's a question of solving. So instead of solving, we are saying, we give you this much, that's enough, you can handle it. I said, that's very humiliating for nations to come and ask for money to fix things that the problem that others cause. আজারবাইজান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে চায় দুই দেশ। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আজারবাইজানের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। বাকু সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এমন আশ্বাস দিয়েছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জলবায়ু সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়। বাংলাদেশে বিনিয়োগে দেশটির পক্ষ থেকে ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে উভয় দেশ ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান সুযোগ দেখতে পাচ্ছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট আশা করেন, তার সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তেল সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের আরও কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। এদিকে 4 দিনের আজারবাইজান সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যাতে বিবৃতি বক্তৃতা দিতে না পারেন, সেজন্য দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে গণমাধ্যমে দেয়া তার বক্তৃতা বিবৃতি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না, এমন অসন্তোষের কথাও দেশটিকে জানানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের কতজন সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় সেখানকার বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। একই সাথে মিশনে স্থায়ীভাবে নিয়োগ দেয়া এক কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে এখন থেকে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না।
এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। কুইক রেন্টাল আইনে দায়মুক্তির দুটি ধারাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। আইনজীবী শাহদিন মালিক জানান, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত এস.এম. ফয়েজের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের সময় অর্থ লোপাটের সবচেয়ে আলোচিত খাত ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত ১.৫ দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় ১,৫,০০০ কোটি টাকা, যার সিংহভাগেই আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অর্থ লোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার। গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল আইনের দুইটি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী স্বাধীন মালিক। বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই ৬(২)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই ৬(২)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। শেখ হাসিনা সরকারের সময়ে এই আইনের নৈপথ্যের কারণও তুলে ধরেন এই সংবিধান বিশেষজ্ঞ। আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। এই ৬(২) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে, ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, বসে থেকে টাকা দিবে। সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সরকার চাইলে বাতিলও করতে পারবে। বাতিলও করতে পারবে। নানা কারণে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করতেও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫.৫ লক্ষ মেট্রিক টন, আতপ চাল ১ লক্ষ মেট্রিক টন এবং ধান ৩.৫ লক্ষ মেট্রিক টন। প্রতি কেজি চালের দাম ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের এক সভায় এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, এবছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। ধান মজুতের ধারণ ক্ষমতাও সন্তোষজনক পর্যায়ে আছে। আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন, কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন। ১.৫ লক্ষ টন খাদ্য আমদানির জন্য এরই মধ্যে এলসি খোলা হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম আপাতত স্থিতিশীল রয়েছে। আমন ধান বাজারে আসলে চাল ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। আমন সংগ্রহ অভিযান রোববার থেকে শুরু হবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা, এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওইখানে মোটামুটি আছে। যেটুকু অকুপাইড আছে এইসব খাদ্যশস্য আমরা এইসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন। অলরেডি তেজগাঁ বা অন্যান্য দিকে এসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো। কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি। এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে সম্ভবত ১.৫ লাখ টন চাল গম মিলে, তাই না? ১.৫ লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে। এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি
সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামাত ইসলামী। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন জামাতের আইনজীবী শিশির মনির। ৭০ যে অনুচ্ছেদ আছে এখানে বলা আছে যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে সংসদে কোনো ভোট দিতে পারবেন না কিংবা কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। কিন্তু দেখেন, একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা বটে, একই সাথে তিনি একজন ব্যক্তিও। তার একটা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আছে, একজন ইন্ডিপেন্ডেন্স আছে, তার একজন ব্যক্তিত্ব আছে, ইন্ডিভিজুয়ালিজম আছে। তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান, ডিসেন্টিং দিতে চান, কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান, আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচের অংশ হিসেবে তার এই অধিকারটুকু থাকা উচিত, তাকে বন্ধ করে দেওয়া উচিত নয়। সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, ইভেন against himself, even against his political party, even against any institution. তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন পণ্য উৎপাদন করা যাবে না বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। আমদানি কমাতে দেশে স্কিন ও টয়লেট্রিজ পণ্য বাড়ানোর কথা জানান তিনি। দুপুরে ভোক্তা অধিদপ্তর কার্যালয়ে মানহীন বিদেশি পণ্য ও স্কিন কেয়ার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ভোক্তা মহাপরিচালক। বলেন, স্কিন কেয়ার পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। মানহীন স্কিন ও টয়লেট্রিজ পণ্য কিনে কেউ প্রতারণার শিকার হলে দায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও ভোক্তা অধিকার জানিয়েছে। এ সময় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বিদেশি প্রসাধনী আমদানি বন্ধ করতে হবে। মানহীন অনেক পণ্য ব্যবহারে স্কিনের পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে, যা দেশের অর্থনীতিকেও পিছিয়ে দিচ্ছে। উপহার হিসেবে হাটহাজারী সরকারি কলেজকে একটি মাইক্রোবাস প্রদান এবং ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এ সময় তিনি বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রেখে চলেছে। হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদ মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল আলম, চট্টগ্রাম উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান একেএম মাসুদ, হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল আহসান চৌধুরী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপির দেশ পরিচালনার নীতি হবে ঐক্যমত্য, জানালেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে সচিবালয়ে 6 উপদেষ্টার সঙ্গে বৈঠক, আজীবন ফ্রি চিকিৎসার ঘোষণা, আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ স্বল্প হওয়া উচিত, এএফপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কার দেশ শেষে এই দেশে নির্বাচন। ভারতে বসে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি পছন্দ নয় অন্তর্বর্তী সরকারের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, অসন্তোষের কথা জানানো হয়েছে দিল্লিকে। কুইক রেন্টালের 2টি ধারা বাতিল করল হাইকোর্ট, সীমাহীন দুর্নীতি ও পছন্দের গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই করা হয়েছিল দায় মুক্তি আইন, আইনজীবীদের মন্তব্য। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।